দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষত কিছু অংশ বর্ধমান, হুগলি, 2 মেদিনীপুর, হাওড়া বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। আর সেই নিয়ে আমরা দেখছি কিরকম রাজনৈতিক কেচাকেচি ইচ্ছে করে, যেখানে মানুষের প্রথমত উদ্ধার, ত্রাণ, পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা। আমরা বামফ্রন্টের তরফ থেকে, বামপন্থীরা, রেড ভলেন্টিয়ার, বিভিন্ন গণসংগঠন প্রথম দিনে আমরা বলেছিলাম, এবং তারা সমাজের অন্যান্য নানান অংশের মানুষ, বিশেষত সংগ্রামরত যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, চিকিৎসক, সমাজসেবী মানুষ, তারা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কাজে। তখন দেখা যাচ্ছে যথারীতি মুখ্যমন্ত্রী যেসব বিষয় দেখান, নকল যুদ্ধের মহড়া দেন, সেরকম কেন্দ্রের সঙ্গে রাজ্যে যেন ব্যাপক, আর কিছু মিডিয়া সেরকম দুর্গত মানুষের দিকে না তাকিয়ে ওনার যে মিথ্যাচার, অপদার্থতা হয়েছে ডিবিসির। যখন আমাদের দেশের বাঁধ ম্যানেজমেন্ট, বাঁধ মেরামতি, জলাধারগুলোর বহন ক্ষমতা এবং বাঁধের পরে যে অংশটা নদী আছে ডাউনস্ট্রিম, সেখানে ড্রেজিং মেনটেন করা যাতে জল বহন করতে পারে। যেহেতু বাঁধে জল আটকানো থাকে, নদীগুলো শুকিয়ে যায়। আর আমাদের এখানে তো দামোদর, আমরা সব শাখা নদীগুলোতে দেখেছি যেসব জায়গাগুলো বালুচরি বলে বিখ্যাত ছিল, এখন বালি চোর বলে বিখ্যাত হয়ে গেছে। দেদার বালি তুলছে, ড্রেজিং এর কোনো ব্যবস্থা নেই, যার ফলে যে জল ছাড়া হয় তার আগে প্রশ্নটা থাকে কখন ছাড়া হয়, যখন আপস্ট্রিম ক্যাচমেন্ট এরিয়ায় বিশাল বৃষ্টি হচ্ছে এবং ডাউনস্ট্রিমও বৃষ্টি হচ্ছে। এই ম্যানেজমেন্টের জন্য এক্সপার্টস লাগে। যখন দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হলো ডিবিসি, তখন থেকে এই আশঙ্কা ব্যক্ত করেছিলেন বিজ্ঞানীরা। এখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চালাকি করছেন, চালাকি আমি শব্দের ইচ্ছে করে বলছি, তার ব্যর্থতা ঢাকার জন্য। কেন্দ্রীয় সরকার আগে ছিল বিহার, তখন এখন বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকার, এটা সবার অংশগ্রহণের মধ্যে অ্যাক্ট অফ পার্লামেন্ট 1948 সালে পার্লামেন্টে আইন করে করা হয়েছে। যেহেতু রাজ্যের এখতিয়ারভুক্ত এলাকা, সেজন্য বিহার এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পাশ করে হয়েছে। উনি বলে দিলেন আমি সরে যাচ্ছি। আসলে যৌথভাবে কাজ করার কোনো ধ্যান ধারণা নেই, দলের মধ্যেও নেই, সরকারেও নেই, আর অন্যান্য দলের সঙ্গেও নেই, কেন্দ্র এবং রাজ্যের সঙ্গেও নেই, আর কেন্দ্র সরকার এরকম। তাহলে কেন যখন জলাধারগুলোতে জল ধারণের ক্ষমতা কমছে, সেগুলো কেন মেনটেন হয় না? কে দেখবে সেটা? যখন নেহরুর আমলে, এখন এই যে সেমিকন্ডাক্টর নিয়ে ঘোষণা হচ্ছে, তো আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যখন ইউএসএতে গিয়েছিলেন কেনেডির জমানায়, তখন টেনেসি রিভার ম্যানেজমেন্টটা দেখে তার মনে হয়েছিল যে এরকম টেনেসি রিভার যেরকম করা হচ্ছে ভ্যালিকে মেনটেন করার জন্য, সেরকম আমাদের এখানেও এই রিভার ম্যানেজমেন্ট দামোদরকে ঘিরে করতে হবে। দামোদর অভিশাপ ছিলই, সে বিদ্যাসাগর আমল থেকে আমরা জানি। তখনই বিজ্ঞানী, বিশেষত মেঘনাথ সাহা বলেছিলেন এই ধরনের বড় লার্জ স্কেল বাঁধ হলে তার ক্ষতিকারক দিকগুলো কি আছে, এবং তাকে প্রিভেন্ট করার জন্য আমরা পার্লামেন্টের মধ্যে বিভিন্ন পার্লামেন্টারি কমিটিতে, অ্যাসেম্বলিতে এ নিয়ে নিয়মিত আলোচনা হতো, বিতর্ক হতো, সাজেশন দেওয়া হতো, এবং কেন্দ্র সরকারের উপর চাপ দেওয়া হতো, ডিবিসি কর্তৃপক্ষের উপর চাপ দেওয়া হতো। কতবার আলোচনা হয়েছে পার্লামেন্টে, যে সমস্ত রিপোর্ট দাখিল হয় পার্লামেন্টে, সেগুলো নিয়ে কতবার আলোচনা করেছে আমাদের পার্লামেন্টের এমপিরা। এই যখন বাসুদেব ভট্টাচার্য ছিলেন তখন আলোচনা হতো, তারপর তো 101 সব দিগ্গজ এমপি হয়েছে। এখন বলছেন চিঠি দিয়েছি, 2021-এ চিঠি দিয়েছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যখন বন্যা হয়েছিল। তারপর 22, 23, 24 তা ফলো আপ কি?
কেন ফলো আপ হলো না? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এখানে যেহেতু বন্যা প্রবণ এলাকা আছে, এই ধরনের ময়না বেসিন আছে, ঘাটাল বেসিন আছে, বিশাল অংশ দামোদর এবং তার শাখা নদীগুলোকে ঘিরে বন্যায় ডুবে যায়। এই খানাকুল, পুরসুরা, আরামবাগ সাব ডিভিশন, বিস্তীর্ণ অঞ্চল, তার ধারা ধরে তারপরে হচ্ছে তোমার গিয়ে কংসাবতী থেকে শুরু করে, শিলাবতী থেকে শুরু করে সমস্ত নদীগুলো, দুই মেদিনীপুরে। তাহলে সেখানে জুন মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকা হয়, জেলা প্রশাসন, জেলা পরিষদ, এই সবকে নিয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। একদিকে বাঁধ মেরামতি, রক্ষণাবেক্ষণের খোঁজ খবর নেওয়া, আর অন্যদিকে হচ্ছে বন্যা হলে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। করেছেন? লোকসভা নির্বাচনের পরে ডুগরি বাজাচ্ছিলেন, তাহলে এতগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেন, কটা বৈঠক করেছেন বন্যা প্রস্তুতির জন্য, বন্যা প্রতিরোধের প্রস্তুতির জন্য? করা হয়নি। আর যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাক্ট অফ পার্লামেন্ট, ডিবিসির আইন অনুযায়ী, তাতে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের অংশগ্রহণ আছে। এবার ওই জল ছাড়ার ব্যাপারে তার অংশগ্রহণ ছিল, এখন বলছি আমি উইথড্র করছি। এবং ডিসপিউট হতেই পারে, আমরা দেখেছি দক্ষিণের রাজ্যগুলোতে এরকম, তামিলনাড়ু, কেরালা, আন্ধ্রা, দীর্ঘদিন ধরে কর্ণাটকা, তাদের বিভিন্ন নদী যেগুলো কমন রিভার আছে। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন দুটো দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি সম্পাদন করেছিলাম, তখন আমাদের একাধিক রাজ্যের মধ্যে যে নদীগুলো আছে সেই নিয়ে নানা রকমের ডিসপিউট হয়। এর জন্যই 1948 সালে যে ডিবিসি আইন করা হয় তাতে লেখা আছে, আমি ধারা কোট করতে পারি, এই ধরনের কোনো ডিসপিউট হলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারস্থ হতে হবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা হচ্ছে তোমার গিয়ে তিনি আরবিট্রেটর ঠিক করে দেবেন এবং সে সব পক্ষ শুনে সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে আইনি। আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছেন কোনো ব্যাপারে আইনি চলবে না, শুধু লাইনে হবে, আর তারপরে বেআইনি কাজকর্ম হবে। তাহলে তাকে তো উচিত ছিল বিষয়টাকে, এত যখন কোটি কোটি টাকা খরচা করে চোর বাঁচানোর জন্য, গুন্ডা বাঁচানোর জন্য, ধর্ষক বাঁচানোর জন্য উকিল দাঁড় করান, আর চিফ জাস্টিসের কাছে যান, বিচারপতিদের সঙ্গে রাতের অন্ধকারে বৈঠক করার চেষ্টা করেন। তো এখানে দাঁড়িয়ে আইন অনুযায়ী তিনি আরবিট্রেটর করার জন্য কেন চিফ জাস্টিসের শরণাপন্ন হলেন না, যেটা লিগাল প্রভিশন আছে? আসলে মানুষের দৃষ্টিটাকে ঘোরাতে চেয়েছেন। প্রথমে বললেন উৎসবের দিকে ফেরো, আর এখন এটাকে চিৎকার করে তিনি এই বন্যাকে আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে এটাকে নিয়ে একটা রাজনৈতিক বিতণ্ডা তৈরি করার চেষ্টা করছেন। আর বিজেপি ওটা চায়। এদিকে সব কিভাবে গরু পাচার কাণ্ড, তার সঙ্গে দাঁড়িয়ে সোনা পাচার থেকে আরম্ভ করে কয়লা পাচার কাণ্ড, শিক্ষক নিয়োগের দুর্নীতি, এসব কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্য গোপনে সব ব্যবস্থা হচ্ছে। উনি আগে থেকে বিরোধী জামিন তৈরি হলো, আর দিল্লি ওখানে সিবিআইও আর আপিলও করবে না। যেমন একাধিক চিট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূলের নেতাদের জামিন হয়েছে এবং তারপর আর কোনো ফলো আপ হয়নি। সেভাবে অনুব্রত এখন, আর ওখান থেকে দৃষ্টিটা ঘুরিয়ে চিৎকার করছেন যে তোমার গিয়ে এইটা নিয়ে যেন কারো ঝগড়া হচ্ছে। আজকেও দাঁড়িয়ে শিক্ষক নিয়োগে যারা বেকার ছেলে মেয়ে ধর্ণা দিচ্ছে দীর্ঘদিন, তারা এখন তোমার গিয়ে প্রতিবাদ করতে গেছে, তখন দাঁড়িয়ে তাদের উপর আক্রমণ, পুলিশকে দিয়ে আক্রমণ করা হচ্ছে। প্রতিদিন সে চেষ্টা হচ্ছে। আর অন্যদিকে আক্রমণকারী হচ্ছে বামপন্থীদেরকে সাজানোর চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন, যে কারণে ডিএফআই নেতাদেরকে, সিপিআইএম এর কর্মীদেরকে, বামফ্রন্টের বিভিন্ন ছাত্র কর্মীদেরকে, তাদেরকে রাজ্যে বিভিন্ন জায়গায়, শুধু তারা নয়, প্রতিবাদী সব মানুষের উপরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা কলকাতায় লালবাজারে যেরকম গিয়েছিলাম পুলিশ কমিশনার অপসারণের জন্য, যেরকম বেহালা থানায় মানুষ গিয়েছেন, বেহালায় প্রতিবাদী মহিলাকে শায়েস্তা করার জন্য যেভাবে থানায় ডেকে পাঠিয়েছে, ভয় দেখাচ্ছে, যেখানে যেখানে পুলিশকে দেখিয়ে হোক বা তৃণমূলের মস্তানকে দেখিয়ে হোক প্রতিবাদীদের ভয় দেখাবে, আমরা আগেও ঘোষণা করেছিলাম। এবার যেহেতু বিশেষত মহিলাদের ওপর বেশি এটাকে তারা হুমকি দিচ্ছে, আমরা মহিলা আইনজীবীদের টিম তৈরি করেছি। গোটা রাজ্যের যেখানে পুলিশ যে কোনোভাবে ফোনে হোক, উত্ত্যক্ত করুক, ভয় দেখাক, ডেকে পাঠাক, লিখিতভাবে ডাকুক, আইনি বেআইনি যে কোনোভাবেই মানুষকে, যারা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন বিশেষত মহিলারা, তাদের উপর যদি কোনো রকমের কোনো উপদ্রব হয় পুলিশ এবং তৃণমূলী মস্তানদের দ্বারা, তাহলে আমাদের মহিলা আইনজীবী টিম প্রস্তুত আছে এবং
কেউ একা থানায় যাবেন না, জমায়েত হবে, মানুষ যাবেন, থানায় বিক্ষোভ দেখাবেন, প্রতিবাদী মানুষ প্রতিবাদ করবেন, কিন্তু আইনজীবী সঙ্গে যাবেন, তারা ভলেন্টারিলি রেড ভলেন্টিয়ারের মতো লিগ্যাল ভলেন্টিয়ার তারা এই কাজটা করবেন, এটা আমরা ফেসলা করেছি। শুধু জানাতে হবে, ডেডিকেটেড নাম্বার আছে। আপনাদের প্রশ্ন? আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কদিন আগে বলেছেন পদত্যাগ করবো, লেখা নেই? তাদের মিডিয়াতে বলেছিলেন না, উনি ইচ্ছা প্রকাশ করেছেন, তারপর কদিন আলোচনা হয়েছিল, তারপর কোথায় গেল? আমি আবার বলছি, এগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপার, হুইমজিক্যাল নয়। এরা প্রতিষ্ঠান গড়ে তোলে না বিজেপি তৃণমূল, প্রতিষ্ঠানগুলো ভাঙে। ইনস্টিটিউশনালাইজ অ্যারেঞ্জমেন্ট আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, রিড্রেসালের রাস্তা আছে, সে পথে হাঁটছে না কেন? এবং আইএস অফিসাররা কিরকম হয়েছে বুঝতে পারছি আমি, যেমন পুরো আইপিএস অফিসার যেরকম। তাহলে আগে কেন এই আইনের যারা সঙ্গে যুক্ত, সেচের সঙ্গে যারা যুক্ত, যারা ডিভিসির সঙ্গে যুক্ত, যারা চিফ সেক্রেটারি, যারা প্রিন্সিপাল সেক্রেটারি, তারা কেন আইনের প্রভিশন নিয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেয় না সাহস করে? তাকে তো লিগাল কোর্স দেবো, আমি কি অ্যাডভাইস দেবো? রাজ্যের স্বার্থ হানি হলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরাই লড়েছি দীর্ঘদিন। তাহলে এমপিরা কি করছে? কোথায়? তারা আগে একবার গেছিল না নাটক করার জন্য? তা এখন তো আমি দেখতে চাইতাম যে এমপিরা সব দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে, বা যেটা তোমার কি জলসম্পদ দপ্তর আছে সেখানে ঘেরাও করেছে। আইএসকে দিয়ে রাজনীতি করাচ্ছেন, আর রাজনীতির ভিত্তিতে কি করাচ্ছেন? সেটিং। তো মনে আছে যখনই তোমরা বলো সিবিআই, আমরা তখনই কি বলি? যে সিবিআই এর প্রসিকিউশন করা, আর তারপরে হচ্ছে এই যে সরকারি দল, সে কেন্দ্রীয় হোক বা রাজ্যে হোক, যদি এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে, তাহলে তো রাজনৈতিক ইকুয়েশন কি হবে বিজেপি আর টিএমসির, তার অনুযায়ী সিআইডি আর সিবিআই চলবে। এটা আমরা চিরকাল বলে এসেছি। এটা আমরা দেখব যে আইনের দিক থেকে যে কোথায় আইনটাকে ভেঙে লাইনের পথে চলছে, যার জন্য তদন্ত ঠিকমতো হচ্ছে না। এখন তো অভিষেকের বিরুদ্ধে কোনো রক্ষা কবচ নেই আইনে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। কি অবস্থা নিচ্ছে ইডি? কবার ডেকে পাঠিয়েছে, কবার রেড করেছে, কেন রেড করলো না? এদের কাছ থেকে তো সম্পদ বেরিয়েছে, আর যেখানে সম্পদের ঠিকানা আছে এবং কোনো রক্ষা কবচ নেই, তো সেখানে কোনো আইনি পথে পদক্ষেপ নিচ্ছে না কেন এজেন্সিস? এই জন্যই আমরা সবসময় বলি এই ধরনের কেস হলে যে হয় কোর্ট মনিটর করতে হবে, আর তা নাহলে সবচেয়ে ভালো হচ্ছে যে সিটিং জাজকে দিয়ে তদন্ত করতে হবে। আচ্ছা, একদিন তৃতীয় কোশ্চেন এলো, সে কে বলো, কেন বিখ্যাত সেটা বলো, লোকেরা মনে রাখবে নাকি? বলো। হ্যাঁ, তো গরু পাজা শব্দ কোনো নিষেধাজ্ঞা নেই তো তোমাদের, বলো। হ্যাঁ হ্যাঁ, রিপিট দ্য কোয়েশ্চেন, পাটে পাটে হলো। এই তো সিরিজ হবে এখানে। একদিকে আরএসএস সংঘ পরিবার উত্তর ভারতের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা করবে, পিটিয়ে খুন করবে খাবারের মধ্যে কি আছে বলে। লাড্ডুর মধ্যে চর্বি আছে বুঝতে পারে না, কিন্তু টিফিন বক্সের মধ্যে কি আছে, ফ্রিজের মধ্যে কি আছে, হাঁড়িতে কি আছে, সে নিয়ে পিটিয়ে খুন করে দেয়। আর যেখানে গরু পাচার কাণ্ড ওপেন অ্যান্ড শাট কেস, এ তো এনামুল তো কাদের কাছে দায়িত্বের নাম ছিল না, কাদের কাছে টাকা দিয়েছে, কোন বিজেপি আর তৃণমূল নেতাদের কাছে। তারপর একজন বারিক নাম ছিল না, একজন তো ধরেছে।
খুব হইচই হচ্ছিল না, তারা সিআইডি তুলল, তারপরে তৃণমূলের একজনকে টাকা দিত বলে রক্ষা কবচ ছিল রাজ্য পুলিশের তরফ থেকে, তারপরে বিজেপি নেতাকে টাকা দিয়েছে বলে এখন আর ইডি সিবিআই তারপরে টাকা ধরছে না। কেন তুলছে না? আমি তো নাম ধরে বলছি, বলুন কোন বিজেপি তৃণমূলের সাহস আছে যে তারা এই গরু পাচারদের নাম করে বলবে? আরে এই যে আরজি করে কাণ্ড নিয়ে এত হইচই হচ্ছে, এখানে তুমি যদি সঠিকভাবে রহস্য ভেদ করো তাহলে দেখবে এত কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে তো পাচারের সঙ্গে যুক্ত। ফেন্সিডিল পাচারের সময় যখন তৃণমূলের নেতা বাড়িতে রেড হলো সিবিআই এর, এই সন্দীপ ঘোষ তখন দিল্লি গিয়েছিল লিয়াজনিং করতে। আমি তো বলছি ড্রাগ র্যাকেটের সঙ্গে। মুর্শিদাবাদের এমএলএ, তাহলে এটা তো অপরাধ চক্র। এই অপরাধ চক্রকে ভাঙতে চাইছে না কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, পাহারা দিতে চাইছে। এখন ওই জন্য তার চৌকিদার বলে না, বড় সময় বলতো না চৌকিদার। পুলিশ কি তাদের টানতে নিয়ে গেল যে উৎসব করো? কারণ মমতা ব্যানার্জি বলছে উৎসবে ফেরো আন্দোলনকারীদের। দীর্ঘদিন ধরে এই চাকরি প্রার্থীরা যারা যোগ্য, উপযুক্ত, যারা বঞ্চিত, এবং আজকে আপার প্রাইমারি, মমতা ব্যানার্জি দীর্ঘদিন বলেছেন যে কোর্টের জন্য, সিপিএম এর জন্য নিয়োগ করতে পারছে না, কোনো কোর্টে বাধা নেই। আর তারা যতবার যাচ্ছে, কখনো পুলিশ কামড়াচ্ছে, তো কখনো ধরে টানা হিসা করছে, কখনো লাঠি পেটাচ্ছে। আপনার ভাষাতে নির্মম ভাবে আজকে করুণাময়ীতে এবং সল্টলেকে করেছে। কেন? সরকার কি লিখতে চাইছে? সিবিআই গলার স্বর করছে কাকুর, গলার স্বর পাওয়ার কিচ্ছু আর এখনো কিছু হচ্ছে না। ওই বিধাননগরের পুলিশ কয়েক ঘন্টার মধ্যে কার গলার স্বর কি বলে গ্রেপ্তার করিল, কেস বানিয়ে দিল। আর যেখানে টাকা পয়সার লেনদেন হলো সেখানে গলার স্বর নিয়ে রাজ্য পুলিশ হোক, কেন্দ্র পুলিশ হোক, সব চুপচাপ, আর এগোচ্ছে না। এই যে দুর্নীতি চক্র, এই যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারে যেমন দুর্নীতি দুষ্কৃতি চক্র না হলে থ্রেট কালচার হয় না, দুর্নীতি হয় না। এটা যেমন হাসপাতালে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এটা অনেক গভীরে প্রতীত। এই জন্যই দাঁড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা দপ্তর, সর্বোচ্চ পর্যায়ে স্বরাষ্ট্র দপ্তর, সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্য দপ্তর, একেবারে ভূমি ব্যাপারে দেখবেন, বন দপ্তরে দেখবেন, যে দপ্তরে দেখবেন, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে দেখবেন, প্রত্যেক একটা ডিপার্টমেন্ট, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, যে কোনো একটা দপ্তরের নাম বলুন আর তার এরকম কিভাবে কারাপশন, দুর্নীতি এবং দুষ্কৃতি চক্র কিভাবে কারাপশন চালাচ্ছে, আর যেখানে যে প্রতিবাদ করবে তার উপর কিরকম হামলা হচ্ছে পুলিশকে দিয়ে। পুলিশের কাজ হয়েছে, এটা পার্ট টাইম জব, যে প্রতিবাদ করবে তাকে পেটানো। It's too late. It's too late. From the second day onward, repeatedly we are raising this issue. Why the Kolkata police piloted the dead body to Panihati? Second question is, why the family members were not allowed to accompany? Third question is, according to the rule and law, the dead body must have been handed over to the next of the kin of the family. Instead of that, why a councillor nominated by the Shashan MLA, we say that, crematorium MLA, Nirmal Ghosh, a Panihati, Trinamool leader, notorious. He nominated the councillor and the councillor took the body. Why the body was disposed of by under the supervision of this notorious MLA? And police, why they took this dead body to him? And CBI from the day one should have pinned him. He must be interrogated in custody. Then the TMC link up will come up.
Now health department is exposed, not only RG Medical College, hospitals, officials. Threat culture is exposed. The Calcutta Police, not only Calcutta Police, not DC of Calcutta Police, the OC concerned PS, as well as the Home Department is exposed because of his connection. And now TMC is also exposed. We have shown on the second day the video how this Nirmal Ghosh was waiting and contacting over telephone how far is the dead body, and how his henchmen cleared the crematorium ground of all these people so that no photograph can be taken up, and how it was disposed of, the body. আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী এবং আগে কোর্ট বলে দিয়েছে যারা ক্ষমতাশালী তারা এতদিন পরে গেছে, ইতিমধ্যেই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। তাও যেহেতু আমরা ওই ডেড বডির গাড়ি যেটা মীনাক্ষীরা, কলতানরা, ধ্রুবরা আটকে ছিল, সেটা কলকাতা পুলিশ পাইলট করে নিয়ে যাচ্ছিল এবং পুলিশ সেটা ক্লিয়ার করছিল। দুই, তার পরিবারের লোকরা বলেছে, থানা থেকে বলেছিল আপনারা থাকুন এখানে, আর ওদিকে ডেড বডি বার করে দিচ্ছিল। তিন, আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে। চার, কাউন্সিলর তৃণমূলের যে ডেড বডি নিয়ে যাচ্ছিল ওকে বললো, অন রেকর্ড আছে, ভিডিও আমরা দেবো, সব তো সিসিটিভি গুলো লোপাট করে, যে এখানে দাঁড়িয়ে বলছে যে তুই কেন এলি, বাড়ির লোকরা কেন আসলো না, আইন জানে। তখন বলছে বাড়ির লোকরা তো পুলিশ আটকে রেখে দিল, পুলিশ রেখে দিল, সেটাও প্রমাণ ওখানে তৃণমূলের কাউন্সিলরের মুখে, ভিডিওতে অন রেকর্ড। এবং তারপরে সেখান থেকে দ্রুত থানায় থেকে নিয়ে গেছে এই বাড়ির কাছ থেকে শ্মশানে। তাহলে নির্মল ঘোষ তো এখন ওর নাম হয়ে গেছে পানিহাটিতে শ্মশান ঘোষ। ধন্যবাদ, আপনি যে ইনফরমেশন দিলেন। দাঁড়ান দাঁড়ান, আপনি ইনফরমেশন প্লিজ আগে শুনে নিন। না না, আমি বলছি, আপনি করলেন না শুভেন্দু, আপনি তো কখনো বলেন না। শুনুন, প্রশ্ন করতে শিখতে হয়, সরি টু সে, প্লিজ প্লিজ, কারণ আমি কয়েকদিন মিডিয়া দেখছি, আপনি তো কোনদিন প্রশ্ন করার সময় বলেন না। আপনিও আপনার সবাইকে বলছি, কোনো কাজে দেখেন না যে শুভেন্দু ঘোষ যে তৃণমূল জামানায় মন্ত্রী ছিল, এখন যে বিজেপি নেতা, কবার বলেছেন বলুন? এখনো বললেন না আপনি, বলুন, আপনি প্রশ্ন এরকম করে করুন। বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু ঘোষ যে তৃণমূলের মন্ত্রী ছিল, তারপর আপনি পরের পাঁচটা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। প্লিজ বলুন, কোয়েশ্চেন করতে একদম ফেয়ারলি। তারপর না, প্লিজ, রাজনীতি করার কাজ আমার, আপনি করবেন কেন? প্লিজ আপনি প্রশ্ন করুন, এইভাবে করুন, আমি সাজিয়ে দিচ্ছি যে শুভেন্দু ঘোষ যে বর্তমানে বিজেপির নেতা, যে প্রাক্তন তৃণমূলের মন্ত্রী, সে টুইট করে বলেছে, বলে তারপর বাকি প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। বলুন প্লিজ, বলুন, চাকরি যাবে না, বলুন। বুঝে গেছে, লোকের উত্তর বুঝে গেছে, এখন খুঁড়ে বার করাচ্ছে, সবাই জানে সেটা। আমরা থ্রেট কালচার বলছি, তাহলে এখন যখন বলছে থ্রেট করেছিল, তাকে কাকু ধরে নিল কেন? আর মমতা ব্যানার্জি তো বক্তৃকাণ্ডে বলেছে যে তৃণমূলের নেতা, ব্লকের নেতা না বললে পুলিশ নড়ে না। এবং এই মমতা ব্যানার্জি যখন এটা করেছে এই কালচারটা, তখন শুভেন্দু তৃণমূলের অংশ ছিল। আমি আর কি বলবো, সবই তো আপনি বলে দিলেন। শুধু এটুকু বললেন, যখন তিনি সিপিএম এর কাউন্সিলর ছিলেন তখন তিনি ভদ্রলোক ছিলেন, তারপরে তিনি যখন বিধায়কের সঙ্গে গেছেন তখন তিনি আর ভদ্র নন, তখন তিনি থ্রেট কালচারের অংশ। বলে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর, আমি বলে দিলাম। সেমিকন্ডাক্টর তো কারখানা, আর বিজেপি তৃণমূলে তো ফুল কন্ডাক্টর, একদম। এখন এইটুকু দেখেছেন, আপনি সেটা কেন বলছেন না? শুভেন্দু টুইট করলো, প্রশ্ন করলেন, মমতা ব্যানার্জি টুইট করেছেন যে আমরা গত 2 বছর 3 বছর ধরে চেষ্টা করছিলাম, তারই ফল এটাও বলেছেন। হতেই পারে, এটা সবসময় বুঝে নাও,
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন না একটা কারখানা হওয়ার, তার আগে একটা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে। মমতা ব্যানার্জি 2 বছর কথা বলেছেন, ওয়েবেলে কথা বলেছেন আজকেই, যাতে ক্রেডিট শুধু মোদি কেন নেয়। আমরা বলছি কারখানাটা হোক। এরকম অনেক ঘোষণা হয়েছিল, সেই কোথায় স্পেন থেকে একটা কারখানা হয়েছিল না, লোহার ঘোষণা করেছিল, খবর হয়েছিল না? তার আগে আরো ওই শালবনীতে কি সব হবে বলে ঘোষণা করেছিলেন আপনারা। প্রধানমন্ত্রী কত কি ঘোষণা করে দিয়েছিল না? মমতা ব্যানার্জি কত রেলের কারখানা ঘোষণা করেছিলেন না? হয়েছে সব হুইল অ্যাক্সেল কারখানা। তাহলে তো আচ্ছা দিনই চলে আসতো প্রধানমন্ত্রী ঘোষণা যদি বিশ্বাস করতেন। আর সেমিকন্ডাক্টর ব্যাপারে স্পষ্ট শুনে নিন, এত সব প্রাক্তন সিপিএম খুঁজছেন। যখন মানব মুখার্জি আইটি মিনিস্টার, আমি যখন এমপি, তখন আপনাদের কাগজ মিডিয়া যারা 20 বছর অভিজ্ঞতা তারা জানবেন, 2 দশক আগে এই সেমিকন্ডাক্টর কারখানা যাতে ওয়েস্ট বেঙ্গলে হয় তার জন্য সবচেয়ে ভালো জায়গা, তার জন্য ন্যাসকমে বলুন, আইটি কনফারেন্সে বলুন এবং শিল্প সম্মেলনে বলুন, বারবার এই কথাটা উঠেছে এবং বলা হয়েছে। দুটো জিনিস হার্ডওয়্যারের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর, আর সফটওয়্যারের ক্ষেত্রে ল্যান্ডিং স্টেশন। এখন এটা বলা হচ্ছে না, বিজেপি বলছে না, তৃণমূল বলছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, স্টেট গভর্নমেন্টও বলছে না। ইন্টারন্যাশনাল ল্যান্ডিং স্টেশন লাগে ডেটা নিয়ে যখন বিজনেস হচ্ছে। আমাদের এখানে আইটি সফটওয়্যার ডেভেলপ করবে না যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং পয়েন্ট না হয়, কেবল ল্যান্ডিং। ওই 2 দশক 1.5 দশক আগে পর্যন্ত এই তর্ক হতো, কেন্দ্র সরকারের সঙ্গে আমরাও লড়তাম। যখন আমি নিজে পার্লামেন্ট কমিটির মেম্বার কমিউনিকেশনের, যখন সোমনাথ চ্যাটার্জি চেয়ারম্যান কমিউনিকেশনের, তখন থেকে আমরা কথা বলছি। এখন গত 1 দশক ধরে আর এটা শোনা যায় না। তামিলনাড়ুর মতো রাজ্যে, কেরালার মতো রাজ্যে একাধিক আছে, মহারাষ্ট্রে সর্বাধিক আছে, বাংলাদেশে আছে, কিন্তু ইস্টার্ন কোস্টে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কলকাতা একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং স্টেশন। এটা না হলে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি আসবে না, যদি সাবসি কেবল এসে যদি না হয় ল্যান্ডিং পয়েন্ট আমাদের রাজ্যে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, হেয়ার স্টাইলিস্ট। হ্যাঁ, আচ্ছা এই জাস্ট আমি বলতে চাচ্ছিলাম যে আপনি নাম বলছেন না কেন, এত অবিশ্বাস কেন? কি রূপে মোহিত করেছে আপনাদের আমি জানি না, কিন্তু আমরা সবাই জানি ওই পাড়ায় কে কাজ পাবে কে কাজ পাবে না। এটা মমতা ব্যানার্জি আসার পর থেকে তৃণমূল কংগ্রেস একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, শিল্পী থেকে কলাকুশলী পর্যন্ত, এমনকি যারা স্পট বয় পর্যন্ত, যারা হেল্পিং হ্যান্ড করে তাদেরও। এবং তাকে সাসপেন্ড করেছে প্রথমে গিল্ডের নামে, তারপরে কাজ দিচ্ছে না, তারপরে শুধু রিটেন নোট দিয়েছে। এইবার পুলিশ কি ব্যবস্থা নেয় আমরা দেখবো। আর মমতা ব্যানার্জি কিরম বললেন যে এটাকে ভাঙবো। এই থ্রেট কালচার ইন এভরি প্রফেশন, এভরি ইনস্টিটিউশন, গোটা দেশে অন্যান্য রাজ্যে আগে থেকে ছিল, আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে অনেক বেশি করে এস্টাবলিশ করেছে। আধিপত্যবাদের একটা বড় রূপ এটা, যে আমার আধিপত্য চলবে এখানে, লোকাল সেটআপ। গোটা আমাদের রাজ্যের অর্থনীতিকে এইভাবে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধ্বংস করা হয়েছে। তোলা দিতে হবে, ব্ল্যাকমেইল হবে, পুলিশ সঙ্গে থাকবে, ওপর থেকে মন্ত্রীদের বদান্যতা থাকবে, আর এরকম অরূপ কুরূপ স্বরূপ এরা সব যুক্ত থাকবে যে কোনো ক্ষেত্রে। বলুন, আপনাদের আগে গত 2 বছর আগে 3 বছর আগে বলেছিলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো, এরকম সব অমূল্য রতন যা তৃণমূলের। উনি নিজে ডিপিএল কে কেন রাজ্য সরকার দিয়ে দিয়েছে প্রাইভেট সেক্টরকে, ওই দুর্গাপুরে ডিপিসিএল কে। আর হঠাৎ উনি বামপন্থী হওয়ার চেষ্টা করছেন? উনি তো নিজেই সব প্রাইভেট করার চেষ্টা করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সব। গঙ্গায় ড্রেজিং হয়, পার্লামেন্টে আলোচনা হয়। 1989-এ অ্যাক্ট অফ পার্লামেন্ট এগেইন ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যেখানে দাঁড়িয়ে ফরাক্কা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 2 ফুটের নাব্যতা রাখতে হবে, এবং অন্তত 2 মিটার নাব্যতা রাখার জন্য ক্যাপিটাল ড্রেজিং হবে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। লুট হচ্ছে টাকা।
আজ পর্যন্ত 2 মিটার নাব্যতা নেই, স্টিমার আটকে যায়। আর মাঝে মাঝে ঘোষণা হয়েছিল না, এই যে সোজা একদম এলাহাবাদ পর্যন্ত চলে যাবে জাহাজে মাল নিয়ে জলপথে, এই মোদী সরকার করেছিল। নমামি গঙ্গার নাম করে, বেনারসকে সাজানোর নাম করে গোটা দেশের নদী, জলপথ, জলসম্পদ, সেচের টাকা, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে মোদী জমানায়। মমতা ব্যানার্জি চুপ কেন? তাহলে দুর্গাপুর ব্যারেজ হোক, ফারাক্কা ব্যারেজ হোক, আর যে কোনো ব্যারেজ হোক, মাইথন ড্যাম হোক, ম্যাসেঞ্জার হোক, আর পাঞ্চেত হোক, যেখানে দাঁড়িয়ে সবটাকে একটা দপ্তরে নিয়ে আসা হয়েছে এবং এই ইন্ডিভিজুয়াল নদী, শাখা নদী, ট্রিবিউটারিজ, এগুলো সব শুকোচ্ছে। বরঞ্চ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রসেস হচ্ছে, ওরা প্রথমে মোদী মুখ্যমন্ত্রী হয়ে আহমেদাবাদে এটাই করেছিল, ল্যান্ড রিক্লেম করা, সেটাকে বেশি দামে প্রিমিয়ামে বিক্রি করা। সাবরমতী নদী তাকে খাল করে দিয়েছে, সুন্দর করেছে। মমতা ব্যানার্জি যেরকম করেন, কংক্রিট ফংক্রিট দিয়ে খুব সাজানো গোছানো হবে, নীল সাদা রং হবে, কিন্তু নদীর দুপাশের জমিটাকে রিক্লেম করে অকশন হবে, যেটা আদিগঙ্গা তিনি করতে চেয়েছেন। এরকম সব জায়গায় নদীগুলোকে শুকিয়ে সেই জমিগুলোকে বিক্রি করার ব্যবস্থা করছেন। আচ্ছা, অভিজ্ঞদের নাম আজকে শুনলে, আমি ধরেন এই প্রেস কনফারেন্স এখানে মাসখানেক আগে আমরা বলেছিলাম, নর্থ বেঙ্গল লবি বলতে গিয়ে, প্রথমত তাকে পিজিটি করা হয়েছে কারণ সে টিএমসিপির নেতা, আরজি করেও তাই, অন্য সব জায়গায় তাই, বর্ধমানেও তাই, ওই থ্রেড কালচার করত, এবং এরপরেও বর্ধমানে ঢুকেছে, তারও সিসিটিভি ফুটেজ আছে। এবং ওকে এসএসকেএম এ পিজিটিতে নিয়ে আসা হলো বেআইনি করে, ইন সার্ভিস করে, অথচ সার্ভিস নয়। তাকে কোভিডের সময় যখন রেড ভলেন্টিয়াররা প্রাণের ঝুঁকি নিয়ে, ডাক্তাররা যখন, চিকিৎসক কর্মীরা যখন প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন, তখন কোনো কাজের রেফারেন্সে তার নাম নেই, কিন্তু তাকে তৎকালীন বর্ধমানের মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে সার্টিফাই করে দিলেন এ কোভিডে মারাত্মক কাজ করেছে, এবং সেই কোটায় তাকে এখানে কোভিডের পরে, কারণ নর্থ বেঙ্গল লবির তরফ থেকে এই থ্রেড কালচারকে মেডিকেল কলেজগুলোতে চালানোর জন্য বিরূপাক্ষর সঙ্গে অভিজ্ঞদের দরকার ছিল, সেজন্য তাকে এসএসকেএমে ঢোকানো হলো। সার্ভিস টিচাররা তখন থেকে বলছিলেন, আমরা বলছিলাম এই থ্রেড কালচার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে আর কলকাতা মেডিকেল কলেজ থেকে বর্ধমান পর্যন্ত সর্বত্র তাই আছে। যেমন বিরূপাক্ষ সাউ দত্ত মেডিকেল কলেজ চালাতো, এরা হচ্ছে মমতার যে দুর্নীতি তন্ত্র, এরা সব তার নাট বল্টু। এবং ওকে এসএসকেএমে নিয়ে আসলে এই জন্যই যে ওটা তৃণমূলের খাস গেস্ট হাউস, এসএসকেএম হসপিটালটা। সিবিআই ইডি ডাকলে, জেলখানায় গেলেই ওখানে লোকজনকে নিয়ে যেতে হয়। মমতা ব্যানার্জি একটা ব্যান্ডেজ করে বাঁধার জন্য মনে নেই, নন্দীগ্রাম থেকে ছুটে এলেন এসএসকেএমে, কারণ তিনি মাঝখানে কোনো জেলা হাসপাতাল, কোনো সুবারবান হসপিটাল, কোনো স্টেট হসপিটাল, কোনো হেলথ সেন্টার কোথাও গেলেন না। সাম্রাজ্য। আচ্ছা, প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু। একটা দল এআইসিসি ঠিক করে পিসিসি কে হবে, পিসিসি প্রেসিডেন্ট ঠিক করবেন, ডিসিসি প্রেসিডেন্ট কে হবে, ব্লক প্রেসিডেন্ট কে হবে। এটা বাম আর কংগ্রেসের ব্যাপার না। এবার বাম, কংগ্রেস, সব বাম, অন্য বাম, বামফ্রন্ট, এটা ঠিক হবে দুটো দল, তারা আন্দোলন, সংগ্রাম, নির্বাচন কিভাবে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত কি হবে, তার ভিত্তিতে হবে। আমি তো এখন দেখবে শীত আসছে তো, ওই ডং ডং করে বাজায়, ধুনিয়া বলে, তারা হচ্ছে সব তুলোগুলোকে গরম করে ধুনে তার টিপে বলে দিতে পারে লেপ প্রত্যেকেই কোনটা নরম কোনটা শক্ত, কতটা লাগবে। আমি ওই কাজটা করতে পারি না, আমি তার কথা শুনে তোমরা বুঝতে পারো নরম গরম, আমি বুঝতে পারি না।
এখন গোটা রাজ্যে একটা ব্যাপক জনগণের জোট তৈরি হচ্ছে, দেখছো তোমরা? ন্যায়ের পক্ষে কারা, জাস্টিস ডিমান্ড করছে কারা, তারা সবাই জড়ো হয়েছে। যারাই আসছে আরএসএস বাদ দিয়ে, বিজেপি বাদ দিয়ে, তৃণমূলের তোলাবাজদের বাদ দিয়ে সব অংশ একাট্টা হচ্ছে। তার মধ্যে এবার সবাই ঠিক করবে কে থাকবে কে থাকবে না। এই থ্রেড কালচার আছে সবকটা মেডিকেল কলেজে, ইনক্লুডিং কল্যাণী, সবকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এই যে 28 আগস্ট তামাশা করে পিসি ভাইপো মিলে, তো প্রত্যেকটা কলেজে থ্রেড কালচার দেয় না? থ্রেড দেয় না? আসতে হবে, আসলে কি কি সুবিধে, না আসলে কি কি অসুবিধে। আর এই জন্যই আমরা যারা বললো যে এবার সব মিটে গেছে, একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরা গেছে, তাকে ফাঁসি দিয়ে দিয়ে এনকাউন্টারে মেরে দিলে সব শেষ, আমরা বলেছিলাম না, এই সিন্ডিকেট ভাঙতে হবে। তার জন্যই লড়াইটা চলছে এবং চলবে। যেখানে অপবাদ, যেখানে অপমান, যেখানে অপরাধ, সেখানে ন্যায়ের জন্য, বিচারের জন্য লড়াই চলবে এবং সব অত্যাচারী, সব প্রতিবাদী সঙ্গে আমরা থাকছি, আছি এবং থাকব। ধন্যবাদ।